কাজ, ক্ষমতা। তোমার প্রতিদিনের কথাবার্তায় সবথেকে বেশি ইউজ করা শব্দগুলোর মধ্যে অন্যতম তিনটি শব্দ হল কাজ, ক্ষমতা ও শক্তি। পদার্থবিজ্ঞানেও এই শব্দ তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমাদের প্রচলিত ধারণা থেকে পদার্থবিজ্ঞানের ধারণা কিছুটা আলাদা হয়। আজকের এই পর্বে কাজ ও কাজের প্রকারভেদ সম্পর্কে জানব এবং কাজের পরিমাণ বের করা শিখব, আর এই রিলেটেড একটি ম্যাথস প্রবলেম দেখব। চলো প্রথমে জেনে নেই কাজ সম্পর্কে। বাস্তব জীবনে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানে কাজের সংজ্ঞা একটু আলাদা। পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ হয় তাহলে তাকে কাজ বলা যাবে। অর্থাৎ বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখানে বলের দিকে সরণের উপাংশ বলতে বলের দিকে কী পরিমাণ সরণ হচ্ছে তা বোঝায়। যেমন তোমার লাথি দেওয়া বলটি উপরের দিকে না যেয়ে যদি বলের সমান্তরালে যেত তাহলে যতটুকু সরণ হতো সেটাই বলের দিকে সরণের উপাংশ। সুতরাং কোনো বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে যদি বলের দিকে এস পরিমাণ সরণ হয় তাহলে তাদের গুণফলের পরিমাণই কাজ হবে। কাজের ইংরেজি ওয়ার্ক বলে একে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বলা যায় কোনো বস্তুতে বেশি বল প্রয়োগ করলে কাজ বেশি হবে, কম বল প্রয়োগে কাজ কম হবে। অর্থাৎ কাজ বলের সমানুপাতিক বা প্রপোর্শনাল। আবার সরণ যত বেশি হবে কাজ তত বেশি হবে, সরণ কম হলে কাজও কম হবে। তাই কাজ আর সরণও সমানুপাতিক। বল এবং সরণ দুটি ভেক্টর রাশি হলেও তাদের গুণফল কাজ হলো স্কেলার রাশি। কারণ তুমি যে দিক থেকেই কাজ করো না কেন বল ও দূরত্ব সেম থাকলে কাজের পরিমাণও সেম থাকবে। যেহেতু কাজ হলো বল আর সরণের গুণফলের মান, তাই বলের একক নিউটন এবং সরণের একক মিটারকে গুণ করলেই কাজের একক পাওয়া যায় নিউটন মিটার। কিন্তু জেমস প্রেসকট জুল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী কাজ ও তাপের সম্পর্ক আবিষ্কার করায় তার নামানুসারে কাজের একক জুল নামে নামকরণ করা হয়। সুতরাং 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি 1 মিটার হয় তাহলে সে 1 জুল কাজ করবে। অতএব 10 জুল কাজ বলতে বোঝাবে 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর 10 মিটার সরণ, অথবা 10 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর 1 মিটার সরণ। কাজের এককের মতো কাজের মাত্রাও বল এবং সরণের মাত্রার গুণফল থেকে পাওয়া যায়, যার মান আসে ml² T ইনভার্স 2। এবার চলো এই রিলেটেড একটি ম্যাথস প্রবলেম দেখে আসি। মনে করো 20 কেজি ওজনের একটি বাক্সকে 50 নিউটন পরিমাণ বল দেওয়াতে এটি 25 মিটার সামনে এগিয়ে গেল। কাজের পরিমাণ বের করতে হবে। সরাসরি সূত্র বসিয়ে দিলে কাজের পরিমাণ আসবে 1250 জুল। চলো দেখি বলের দিকে সরণ না হলে কিভাবে কাজের পরিমাণ বের করা যায়। মনে করো তুমি একটি ফুটবলকে ভূমির সমান্তরালে লাথি দিলে, এতে করে ফুটবলটি থিটা কোণে উপরে উঠে গেল। দেখতেই পাচ্ছ এখানে বলের দিক ও সরণের দিক এক না। তাহলে কাজ বের করার জন্য জানতে হবে বলের দিকে কি পরিমাণ সরণ হলো। এই জন্য এরকম একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, যেখানে বর্তমান সরণকে এস ও বলের দিকের সরণকে এক্স ধরি। তাহলে কস থিটা সমান লেখা যাবে ভূমি বাই অতিভুজ বা এক্স বাই এস। আর গুণন করলে আসবে এক্স ইকুয়ালস টু এস কস থিটা। মান বসালে কাজের পরিমাণ আসবে এফ এস কস থিটা। অর্থাৎ বলের সাথে থিটা কোণে সরল ঘটলে কাজের পরিমাণ হবে এফ এস কস থিটা। এবার চলো কাজের বিভিন্ন টাইপ সম্পর্কে জেনে নেই। ধরো তুমি একটি বস্তুকে উপরের দিকে তুলতে চাও, তাহলে তুমি উপরের দিকে বল দিবে আর বস্তুটিও উপরের দিকে উঠবে। অর্থাৎ বলের দিক আর সরণের দিক সেম থাকবে। এরকম ক্ষেত্রে যে কাজ হয় তাকে ধনাত্মক বা পজিটিভ কাজ বলে। যেহেতু বল ও সরণ একই দিকে কাজ করে তাই তাদের মাঝখানের কোণের মান 0 হবে। অতএব এই সূত্রে থিটা এর মান 0 বসালে W ইকুয়ালস টু আসবে Fs। এটি ধনাত্মক কাজের সূত্র। আবার ওই একই ক্ষেত্রে অভিকর্ষজ বল বা বস্তুর ওজন নিচের দিকে কাজ করে, কিন্তু সরণ উপরের দিকেই হয়। এরকমভাবে বল ও সরণ যদি একে অপরের বিপরীত দিকে হয় তবে সেই কাজকে ঋণাত্মক বা নেগেটিভ কাজ বলে। এক্ষেত্রে বল ও সরণ বিপরীত দিকে কাজ করে বলে তাদের মাঝখানের কোণের মান 180 ডিগ্রি হবে। ক্যালকুলেশন করলে মান আসবে -Fs। অর্থাৎ ঋণাত্মক কাজ বোঝাতে শুরুতে একটি মাইনাস চিহ্ন দেওয়া হয়।
আবার যদি বস্তুটির ওজন বেশি হওয়াতে তুমি তুলতে না পারো, তাহলে এক্ষেত্রে বল কাজ করবে কিন্তু সরণ হবে না, তাই কাজের মান 0 হবে। শুধু থেমে থাকলেই যে সরণ 0 হবে তাও কিন্তু না। ধরো তুমি বস্তুটিকে নিয়ে বৃত্তাকার পথে ঘুরে আসলে। তুমি জানো যে সরণ শেষ বিন্দু ও আদি বিন্দুর উপর নির্ভর করে। এখানে শেষ বিন্দু ও আদি বিন্দুর অবস্থান একই হওয়াতে সরণ 0 হচ্ছে, তাই কাজের পরিমাণও 0 হবে। আবার তুমি একটি বস্তু হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এক্ষেত্রে বস্তুটিকে ধরে রাখতে তোমাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হয়, কিন্তু তোমার সাথে সাথে বস্তুটাও সামনের দিকেই যাচ্ছে, অর্থাৎ বল ও সরণ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই সূত্রে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিজ বসালে কাজের পরিমাণ আসে 0। এরকম যে সকল ক্ষেত্রে কাজের পরিমাণ 0 আসে তাকে শূন্য কাজ বলে। আজ তাহলে তুমি শিখলে কাজ কি, কাজ রিলেটেড বিভিন্ন সূত্র ও এর প্রকারভেদ। আগামী পর্বে কাজের কিছু গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। এমন গত পর্বে তুমি শিখেছ কাজ কি, কাজ রিলেটেড বিভিন্ন সূত্র ও এর প্রকারভেদ। আজকের পর্বে তুমি জানবে বাস্তব জীবনে কাজের সূত্র ব্যবহার করে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করা যায়। ধরো তুমি একটি খেলনা গাড়িকে 10 নিউটন বল প্রয়োগ করে 4 মিটার পিছনে নিয়ে গেলে। এতে কি পরিমাণ কাজ করলে? যেহেতু তোমার ধাক্কা ও গাড়িটির সরণ একই দিকে ছিল, তাই সূত্রে মান বসালে উত্তর হয় 40 জুল। এই প্রবলেমটিতে বলা আছে একজন অ্যাথলিট 300 কেজি ভরকে 2 মিটার উঁচুতে উঠালো। এতে সে কি পরিমাণ কাজ করলো? খেয়াল করলে দেখবে সে অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করলো, তাই এই কাজের মান হবে ঋণাত্মক। আর তুমি তো জানোই ঋণাত্মক কাজের জন্য সূত্রে একটা মাইনাস দিয়ে নিতে হবে। কিন্তু বল এখনো অজানা, বলের মান বের করার জন্য ভর আর ত্বরণ লাগবে। কিন্তু এখানে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে বল দেওয়ায় ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণের সমান। এখন সবার মান বসালেই উত্তর পাওয়া যাবে। এবারের প্রবলেমটিতে মনে করো 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের বাক্স সহ সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়িটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে আছে। সিঁড়ির দৈর্ঘ্য 5 মিটার। বের করতে হবে এতে লোকটি কি পরিমাণ কাজ করলো। এখানে বস্তু সহ লোকটির ভর দেওয়া আছে 100 কেজি, আর লোকটি ওজনের সমান বিপরীতমুখী বল দিয়ে উপরে উঠবে, তাই এখানেও F সমান mg সূত্র ব্যবহার করা যাবে। বল যেহেতু উলম্ব দিকে কাজ করছে, তাই বলের দিকে সরণ হবে এই উলম্ব সরণটুকু। তার মানে লোকটি ভূমি থেকে কত উপরে উঠল তা আমাদের জানতে হবে। এজন্য একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, যেখানে ভূমি থেকে উচ্চতা h ধরে নেই। তাহলে sin 45 ডিগ্রিজ সমান লেখা যাবে h/5। এখান থেকে h এর মান বের করি। এখন কাজ বের করার সূত্রে মান বসালে পাই 3464.82 জুল। এবার তোমাকে বলা হলো একটি বস্তুর ভর 600 গ্রাম, যার উপর 800 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 300 সেন্টিমিটার সরণ হয়। তাহলে চলো বের করে নেই এই কেসে কাজের পরিমাণ কত। এখানে সরণ সেন্টিমিটার এককে আছে, যাকে মিটারে নিলে মান আসবে 3 মিটার। আর বলের সাথে থিটা ডিগ্রি কোণের সরণ ঘটলে কাজের সূত্র হবে এমন। তাহলে মান বসিয়ে কৃত কাজের পরিমাণ পাই 1.697 times 10 to the power 3 joule. নেক্সট কোয়েশ্চেন। মনে করো 40 কেজি ভরের আদনান স্থির অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড সুষম ত্বরণে চলে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। তাহলে আদনান মোট কতটুকু কাজ করেছিল? খেয়াল করলে দেখবে এখানে সরণের মান দেওয়া নেই, কিন্তু তুমি গতির চ্যাপ্টার থেকে সরণ বের করার সূত্র শিখেছ। তাই এই সূত্রে মান বসিয়ে প্রথমে সরণের মান বের করি। এখন এফ এর পরিবর্তে m ইন্টু a বসাই। মান বসালে কাজের মান আসবে এমন। এবার চলো মোটর রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করে আসি। ট্যাঙ্ক থেকে মোটর দিয়ে পানি তোলার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ হয়, তাই মোটরের কৃত কাজ বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখানে m এর মান হবে ট্যাঙ্ক থেকে যে পরিমাণ পানি তোলা হবে তার ভর। অর্থাৎ কোনো মোটর একটি পানিপূর্ণ ট্যাঙ্ক সম্পূর্ণ খালি করে দিলে পুরো পানির ভরটাই m এর মান হবে। কিন্তু মোটরটি যদি পানিপূর্ণ একটি ট্যাঙ্ক অর্ধেক খালি করে, তাহলে m এর মান হবে
ট্যাঙ্কটিতে থাকা সম্পূর্ণ পানির ভরের অর্ধেক। খেয়াল করে দেখবে কোনো মোটর যখন কোনো ট্যাঙ্ক পুরোপুরি খালি করে তখন শুরুতে উপরের দিক থেকে পানি তুলতে হয় আর শেষে নিচের দিকে পানি তুলতে হয়। তাই শুরুতে পানির কণাগুলোর সরণ কম হলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। তাই এক্ষেত্রে শুরুর বা শেষের গভীরতা বিবেচনা না করে গড় গভীরতা বিবেচনা করা হয়। আর গড় গভীরতা বের করার শর্টকাট সূত্রটি হলো শুরুতে খালি অংশের গভীরতা যোগ শেষে খালি অংশের গভীরতা ভাগ 2। যেমন একটি পানিপূর্ণ ট্যাঙ্ক পুরোপুরি খালি করলে শুরুতে খালি অংশের গভীরতা হবে 0, শেষে খালি অংশের গভীরতা হবে h। তাহলে গড় গভীরতা হবে 0 + h/2 অর্থাৎ h/2। তেমনি অর্ধেক ভরা কোনো ট্যাঙ্ক পুরোপুরি খালি করলে শুরুতে খালি অংশের গভীরতা হবে h/2, শেষে খালি অংশের গভীরতা হবে h। তাহলে গড় গভীরতা হবে 3h/4। এই রিলেটেড একটি প্রবলেম সমাধান করে ফেলি। মনে করো একটি ট্যাঙ্কের ব্যাসার্ধ 6 মিটার ও দৈর্ঘ্য 15 মিটার। ট্যাঙ্কের 3 ভাগের 2 ভাগ অংশে পানি আছে। বের করতে হবে ট্যাঙ্কটি পানি শূন্য করতে কী পরিমাণ কাজ করা লাগবে। প্রথমেই জানতে হবে ট্যাঙ্কটিতে কী পরিমাণ পানি ধরে। এজন্য ট্যাঙ্কটির আয়তন বের করি। যেহেতু ট্যাঙ্কটি সিলিন্ডার আকৃতির তাই এর আয়তন হবে πr²h। মান বসিয়ে ট্যাঙ্কটির আয়তন পাই এমন। তুমি অধ্যায় 5-এ শিখবে ঘনত্ব রো সমান ভর বাই আয়তন এবং পানির ঘনত্ব 1000 kg/m³। এই সূত্রে মান বসিয়ে ট্যাঙ্কটিতে কত কেজি পানি ধরে তা পেয়ে যাই। এবার গড় গভীরতা বের করার জন্য চিত্র থেকে দেখি শুরুতে খালি অংশ h/3, শেষে খালি অংশ h, সুতরাং গড় গভীরতা হবে 2h/3। এখন ট্যাঙ্কে যেহেতু শুরুতে 3 ভাগের 2 ভাগ অংশে পানি ছিল তাই কাজের মান বের করার সময় ভর হবে 2/3 × m। এখন m, g ও গড় উচ্চতার মান বসালে কাজের মান আসবে এমন। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা বিভিন্ন সিচুয়েশনে কাজের মান বের করার কৌশল সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা শক্তির পরিচয় ও উৎস সম্পর্কে জানব। প্রতিদিনের অনেক কাজে আমরা শক্তি কথাটি ব্যবহার করি, তবে বাস্তব জীবনে বল দেওয়াকেই শক্তি বললেও ফিজিক্সে শক্তি মানে এটা বোঝায় না। গত পর্বে তুমি কাজ রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখেছিলে। আজকের এই পর্বে আমরা শক্তি সম্পর্কে ধারণা পাবো। চলো প্রথমেই শক্তির পরিচয় দিয়ে শুরু করি। এক কথায় বলতে গেলে শক্তি হলো কাজ করার সামর্থ্য। তুমি ঠিক যতটুকু কাজ করতে পারো সেটাই তোমার শক্তি। ধরো ধাক্কা দিয়ে তুমি একটি বস্তু সরালে, তাহলে এখানে তুমি কিছু কাজ করলে। তুমি যেহেতু ধাক্কা দিলে তাই ওই পরিমাণ শক্তি তোমাকে দিতে হলো। তাহলে এভাবে বলা যায় মোট কাজের পরিমাণই হলো শক্তি। শক্তি যেহেতু কাজের মোট পরিমাণ তাই শক্তির একক ও কাজের একক একই থাকবে। অর্থাৎ শক্তির একক হলো জুল, আর এর মাত্রাও কাজের মাত্রার সমানই হবে। অর্থাৎ শক্তির মাত্রা হলো mL² T−2। কাজের মতো শক্তিরও কোনো দিক নেই, তাই শক্তি স্কেলার রাশি। ধরো জানতে চাওয়া হলো কোনো বস্তুর উপর 1000 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর সরণ 2 মিটার হয় তাহলে এই বস্তুর উপর কতটুকু শক্তি ব্যয় করা হলো। শক্তি যেহেতু মোট কাজের পরিমাণ তাই কাজের মান বের করলেই শক্তির মান বের হয়ে যাবে। এখানে বল ও সরণের মান বসিয়ে কাজের মান পাওয়া যাবে 2000 জুল। তার মানে 2000 জুল শক্তি বস্তুটিতে জমা হবে। এখন প্রশ্ন হলো যেই শক্তিটি ব্যয় করা হচ্ছে সেটি কোথায় যাচ্ছে। বস্তুটি সরানোর সময় বিপরীত দিকের ঘর্ষণ বল, দুই তলের মধ্যে তৈরি হওয়া তাপ অথবা শব্দ এসবের কারণে এই শক্তি ক্ষয় হতে থাকবে। আমাদের প্রতিদিনের জীবনের প্রায় সব কাজেই শক্তি প্রয়োজন হয়। সূর্যের আলো থেকে শোষণ করা শক্তি কাজে লাগিয়ে গাছ খাবার তৈরি করে, আর এই খাবার থেকে পাওয়া শক্তি দিয়েই তুমি সারাদিন কাজ করো। আশেপাশে যত ইলেকট্রিক যন্ত্র দেখা যায় সবকিছুই বিদ্যুৎ শক্তির উদাহরণ। কোনো দেশ কতটা উন্নত সেটা বোঝা যায় জনসংখ্যার মাথাপিছু কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করছে তার উপর। এছাড়াও প্রতিদিনের জীবনে তাপ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি কিংবা আলোর শক্তির কথাও শুনে থাকো। মোট কথা শক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আমরা সাধারণত যেসব উৎস থেকে শক্তি পেয়ে থাকি তা দু ধরনের, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। প্রথমেই নবায়নযোগ্য শক্তির সম্পর্কে জেনে নিই।
আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় সূর্যের আলো, জোয়ার ভাটা, চারিদিকের বাতাস কিংবা সমুদ্র বা নদীর পানির প্রবাহ এগুলো কি কখনো শেষ হবে? তোমার উত্তর অবশ্যই হবে না। তাহলে এইসব সোর্স থেকে পাওয়ার শক্তি কখনো শেষ হবে না। অর্থাৎ এই ধরনের শক্তি বারবার ইউজ করা যায়, অর্থাৎ নবায়ন করা যায়। তাই এদেরকে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি বলা হয়। পৃথিবীতে মানুষ যত ধরনের শক্তি ব্যয় করে তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে এই নবায়নযোগ্য শক্তি। চলো কিছু নবায়নযোগ্য শক্তি সম্পর্কে জেনে নিই। নবায়নযোগ্য শক্তির একটি মেজর অংশ দখল করে আছে এই জলবিদ্যুৎ। সহজভাবে বলতে গেলে নদীর পানিতে বাঁধ দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করাকেই জলবিদ্যুৎ বলে। আর নদীর পানি আনলিমিটেড হওয়ায় জলবিদ্যুৎকে নবায়নযোগ্য শক্তি হিসেবে ধরা হয়। গ্রামে কখনো লাকড়ি অথবা খড়কুটো দিয়ে রান্না করতে দেখেছো? এগুলোও কিন্তু শক্তির এক ধরনের উৎস। এদের বায়োম্যাস বলে। মনে হতে পারে শুকনো গাছ, খড়কুটো তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু গাছপালা তো কখনো শেষ হবে না। তাই একে নবায়নযোগ্য শক্তি বলে। শক্তির খুব নির্ভরশীল একটি উৎস হলো সৌরশক্তি। অনেক সময় বাসার ছাদে এরকম সোলার প্যানেল দেখা যায়, যা সূর্য থেকে শক্তি কাজে লাগিয়ে সরাসরি বিদ্যুৎ তৈরি করে। জেনে অবাক হবে, মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় আলো ও তাপ হিসেবে সূর্য থেকে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। আবার বায়ুর সাহায্যে ইউরোপের অনেক দেশেই এরকম বড় বড় টারবাইন ঘুরিয়ে কয়েক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করা সম্ভব। বায়োফিউল নিয়ে এখনো পৃথিবীর অনেক দেশেই গবেষণা হচ্ছে। সাধারণভাবে বললে বায়োফিউল বলতে বোঝায় গাছের ফল, বীজ, ফুল, তেল, শস্য বা কাঠ থেকে পাওয়া জ্বালানি তেল। এমনকি বিভিন্ন গাছ বা শস্য থেকে ন্যাচারালি পাওয়া অ্যালকোহলও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তুমি হয়তো জানো পৃথিবীর ভিতরটা এখনো উত্তপ্ত। আগ্নেয়গিরি থেকে বের হওয়া উত্তপ্ত লাভাই তার প্রমাণ। ভিতরে লুকিয়ে থাকা এই তাপ শক্তিকেই ভূতাপীয় শক্তি বলে। এটি এখনো ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়নি। কোনো কোনো জায়গায় ভূ প্রকৃতির কারণে সহজে পাওয়া গেলে সেখানেই কেবল ব্যবহার শুরু হয়েছে। এবার আমরা জানবো অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে। যদি কোনো জ্বালানি বা শক্তি এমন হয় যে এটি নবায়ন করা যায় না ও ব্যবহারের সাথে সাথে এর মজুদ কমতে থাকে এবং তা এক সময় শেষ হয়ে যায়, তাহলে তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। এই মুহূর্তে পৃথিবীর শক্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল, গ্যাস ও কয়লা। এগুলো লক্ষ কোটি বছর আগের গাছপালা মাটির নিচে চাপা পড়ে বহুদিনের তাপ আর চাপে একটি বিশেষ রূপ নিয়ে সৃষ্টি হয়েছে। এই বিশেষ রূপকে বলা হয় ফসিল জ্বালানি। মাটির নিচ থেকে যে তেল তোলা হয় প্রাথমিক অবস্থায় সেগুলো অনেক ঘন থাকে। রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করা হয়। মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন। এর সাথে জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশানো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয়। আমাদের বাংলাদেশের গ্যাস তুলনামূলকভাবে অনেক পরিষ্কার এবং সরাসরি ব্যবহার করার উপযোগী। বর্তমানে অনেক দেশেই নিউক্লিয়ার শক্তি ব্যবহার করা হয়। সেখানে ইউরেনিয়াম নামে এক ধরনের জ্বালানির দরকার হয়। এই ইউরেনিয়ামও শক্তির এক ধরনের উৎস। এই তেল, গ্যাস, কয়লা কিংবা ইউরেনিয়াম লিমিটেড অ্যামাউন্টে থাকায় এদের অনবায়নযোগ্য শক্তি বলা হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা শক্তি সম্পর্কে ধারণা পেলাম ও শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে জানলাম। আগামী পর্বে গতি শক্তি নিয়ে দেখা হবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা শক্তির পরিচয় এবং উৎস সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। তুমি অনেক সময় ক্রিকেট খেলায় বলের আঘাতে স্ট্যাম্প উপড়ে যেতে দেখেছো। এছাড়া শক্ত কিছুর আঘাতে জানলার কাঁচ ভেঙে যাওয়া অথবা ঢিল চড়ে আম পড়ার উদাহরণগুলো থেকে বোঝা যায় যে গতিশীল বস্তুর মধ্যে এক ধরনের শক্তি থাকে, যার জন্য সে কাজ করার সামর্থ্য লাভ করে। আর গতির কারণে কাজ করার এই সামর্থ্য লাভ করাকেই গতিশক্তি বলে। যেমন তুমি যদি একটি টায়ারের উপর বল প্রয়োগ করে তা গতিশীল করো, তাহলে এই গতির কারণে টায়ারের মধ্যে শক্তি তৈরি হবে, আর এটাই হলো গতিশক্তি। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে তুমি টায়ারের উপর যে পরিমাণ কাজ করছো ঠিক সে পরিমাণ কাজই গতিশক্তিতে রূপান্তরিত হবে। আমরা দৈনন্দিন জীবনে গতিশক্তির অনেক উদাহরণ দেখতে পারি। যেমন তুমি দৌড়াদৌড়ির সময় পায়ের মাধ্যমে মাটির উপর বল প্রয়োগ করো এবং এটি দূরত্ব অতিক্রম করো।
এর ফলে তোমার মধ্যে একটি শক্তি তৈরি হয় এবং এটাই হচ্ছে গতিশক্তি। ভাবো তো তোমার মধ্যে গতিশক্তি তৈরি হয়েছে তা কিভাবে বুঝবে? দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যেতে চাইলেও থামতে পারবে না। তুমি হঠাৎ থেমে যেতে চাইলে দেখবে তুমি সামনের দিকে ঝুঁকে পড়তে শুরু করেছো। আবার তোমার গতিশক্তি যদি খুব বেশি হয় তখন তোমার হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার তুমি তোমার সামনের টেবিলের উপর একটি কলম রেখে তার সামনে একটি হালকা বস্তু রাখো। এবার কলমে টোকা দিলে দেখতে পারবে কলমটির ধাক্কায় বস্তুটি আগের জায়গা থেকে সরে গেল। তাহলে বলো তো কেন বস্তুটি জায়গা থেকে সরে গেল? রাইট, এর কারণ টোকার ফলে কলমটি গতিশীল হয়েছে এবং এতে করে তার মধ্যে কাজ করার সামর্থ্য বা গতিশক্তি তৈরি হয়েছে। এবার চলো কাজের সাথে গতিশক্তির সম্পর্ক দেখে আসি। কোনো স্থির বস্তুকে গতিশীল করা অথবা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি করা, আর এজন্য বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগের ফলে বস্তুর উপর কাজ করা হবে এবং এই কাজ বস্তুটিতে গতিশক্তি হিসেবে জমা হবে। সে কারণে আমরা বলতে পারি সকল সচল বস্তুই গতিশক্তির অধিকারী এবং স্থিতিতে আসার পূর্বে তার মধ্যে জমে থাকা কাজ শেষ করতে হয়। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে কাজ করা হলে বস্তুটির মধ্যে কতটুকু গতিশক্তি জমা হবে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। মনে করো এফ বল প্রয়োগ করে এম ভরের একটি টায়ারকে এস দূরত্বে সরানো হলো, তাহলে টায়ারের কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ ইন্টু এস। আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান এম এ, তাহলে কাজ সমান পাবো এম এ এস। গতি সমীকরণ থেকে আমরা জানি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা হলে ভি স্কোয়ার সমান 2as হবে। এখান থেকে as এর মান বের করে রাখি। এবার কাজের সূত্রে as এর মান বসালে w সমান আসে হাফ mv স্কয়ার। কিন্তু তুমি অলরেডি জানো যে গতিশক্তির পরিমাণ কাজের পরিমাণের সমান, তাহলে গতিশক্তির পরিমাণও হবে হাফ mv স্কয়ার। গতিশক্তির ইংরেজি কাইনেটিক এনার্জি বলে একে কে দ্বারা প্রকাশ করা হয়। এবার চলো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখে আসি। তুমি অলরেডি গতিশক্তির এই সূত্রটি দেখে এসেছো। সূত্রটি লবে ও হরে m দিয়ে গুণ করি, তাহলে গতিশক্তির মান হবে mv হোল স্কয়ার্ড বাই 2m। কিন্তু আমরা জানি ভরবেগ p সমান m ইন্টু v, তাহলে মান বসালে কে সমান আসে p স্কয়ার্ড বাই 2m। এটাই গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখতেই পাচ্ছ গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভর যত বেশি হয় তার গতিশক্তিও তত বেশি হয়। যেমন তোমার দিকে একটি হালকা টেনিস বল এবং একটি ক্রিকেট বল নিক্ষেপ করা হলে ক্রিকেট বল দিয়ে তুমি বেশি আঘাত পাবে। গতিশক্তি আবার বেগের উপরও নির্ভর করে। বস্তুর বেগ বেশি হলে তার গতিশক্তিও বেশি হবে। যেমন একটি ট্রাক কম বেগে কোনো দেয়ালকে আঘাত করলে যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি বেশি বেগে আঘাত করে। বস্তুটির আদিবেগ শূন্য ধরে গতিশক্তির সূত্র ডিরাইভ করা তো অলরেডি দেখলে, কিন্তু অনেক সময় বস্তুর আদিবেগ শূন্য নাও হতে পারে, অর্থাৎ বস্তুটি সচল থাকবে। তাহলে চলো দেখে আসি বস্তুটি সচল থাকলে কিভাবে গতিশক্তি পরিমাপ করা হয়। গতি সমীকরণ শেখার সময় আমরা দেখেছিলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। দুই পাশে হাফ এম গুণ করলে সূত্রটি দাঁড়ায় হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস এম এ এস। এম এর পরিবর্তে এফ এবং এফ এস এর পরিবর্তে ডাব্লিউ লিখলে সূত্রটি এরকম হয়। অর্থাৎ কোন বস্তু যদি ইউ বেগে থাকে তাহলে তার গতি হাফ এম ইউ স্কয়ার এবং তার উপর ডাব্লিউ পরিমাণ কাজ করা হলে গতিশক্তি বেড়ে হয় হাফ এম ভি স্কয়ার। এবার চলো গতিশক্তি রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। জনির ভর 30 কেজি। স্কুলের দৌড় প্রতিযোগিতায় জনি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে জনির মধ্যে কতটুকু গতিশক্তি জমা হয়েছে তা বের করতে হবে। সরাসরি গতিশক্তি বের করার সূত্রে মান বসিয়ে পাই 375 জুল। আজ এ পর্যন্তই। আজ তাহলে তুমি গতিশক্তি সম্পর্কে বিস্তারিত জানলে। আগামী পর্বে গতিশক্তির কিছু গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি ও গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক দেখেছি। আজকের পর্বে গতিশক্তি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ধরো একদিন বিকেলবেলা সাকিব, মিম এবং আনিকা খেলার জন্য দৌড়ে মাঠে যাচ্ছে।
মনে করো তোমাকে বের করতে বললো যদি সাকিবের ভর 50 কেজি এবং তার বেগ 2 মিটার পার সেকেন্ড হয়ে থাকে তাহলে তার গতিশক্তি কত হবে। যেহেতু ভর এবং বেগ দুটোর মানই দেওয়া আছে, তাই গতিশক্তি বের করার সূত্রে মান বসালে পাবো 100 জুল। এখন তোমাকে বলা হলো মিমের গতিশক্তি 3000 জুল এবং তার বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে মিমের ভর কত? যেহেতু গতিশক্তি ও বেগ দেওয়া আছে, গতিশক্তি বের করার সূত্রে গতিশক্তি ও বেগের মান বসিয়ে মিমের ভর পাবো 60 কেজি। এবার তোমাকে বলা হলো 40 কেজি ভরের আনিকা 25 সেকেন্ডসে দৌড়ে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গতিশক্তি কত হবে। এখানে আনিকার ভরের মান দেয়া আছে কিন্তু বেগের সরাসরি মানটি দেয়া নেই, তাই বেগ বের করার সূত্রে দূরত্ব ও সময়ের মান বসিয়ে গড় বেগ পাবো 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান গতিশক্তির সূত্রে বসিয়ে আনিকার গতিশক্তি পাবো 320 জুল। এবার মনে করো সাকিব, মিম এবং আনিকা খেলতে খেলতে দেখতে পেল তাদের প্রিয় রাশেদ আঙ্কেল আইসক্রিমের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ আঙ্কেল তাদের দেখতে পেয়ে 20 কেজি ভরের স্থির গাড়িটির উপর 10 সেকেন্ড ধরে 20 নিউটন বল প্রয়োগ করলেন। তাহলে ভেবে দেখো তো এই সময় শেষে গাড়িটির গতিশক্তি কত হবে। আইসক্রিমের গাড়িটির বেগ সরাসরি দেয়া নেই, কিন্তু বলের সমীকরণ থেকে আমরা সহজেই শেষ বেগের মান বের করতে পারি। বলের সমীকরণ থেকে আমরা জানি F = ma। এখন a সমান v - u ডিভাইডেড বাই t বসাই। তাহলে F mu এবং t এর মান বসিয়ে v এর মান পাই 10 মিটার পার সেকেন্ড। এবার বেগের মান গতিশক্তির সূত্রে বসিয়ে গাড়িটির গতিশক্তি পাই 1000 জুল। এবার সাকিব খেলতে খেলতে 0.5 কেজি ভরের একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারল। তাহলে 3 সেকেন্ডস পরে বলটির গতিশক্তি কত হবে। আগের অধ্যায় থেকে আমরা শিখেছি কিভাবে নিক্ষিপ্ত বস্তুর বেগ বের করতে হয়। যেহেতু আদি বেগ, সময় এবং অভিকর্ষজ ত্বরণের মান আমাদের জানা আছে, তাহলে বেগের মান হবে 10.6 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি বের করার সমীকরণে ভর এবং বেগের মান বসালে বলটির গতিশক্তি পাব 28.09 জুল। এখন সাকিব খেলতে খেলতে ভুলবশত বলটিকে জোরে নিক্ষেপ করলো এবং বলটি পাশের বিল্ডিং এর বারান্দায় গিয়ে আটকালো। বারান্দায় থাকা আঙ্কেল বলটি পেয়ে সোজা নিচে ছেড়ে দিলেন। এখন 0.5 কেজি ভরের বলটি যদি এ অবস্থান থেকে পড়তে শুরু করে বি অবস্থানে যেতে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে বি বিন্দুতে বলটির গতিশক্তি কত হবে। আগের অধ্যায়ে তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বের করা শিখেছিলে। তাহলে এক্ষেত্রে নিক্ষেপের সময় আদিবেগ u সমান 0 হবে এবং g আর h এর মান বসিয়ে v স্কোয়ারের মান বের করি। যেহেতু গতিশক্তি বের করার জন্য v স্কোয়ারের মান দরকার, তাই এখানে স্কোয়ার রুট করে v এর মান বের করার দরকার নেই। অতএব v স্কোয়ারের মান গতিশক্তির সূত্রে বসিয়ে পাই 19.6 জুল। এখন বলটি যদি এ বিন্দু থেকে পড়তে পড়তে 4 সেকেন্ডস পর সি বিন্দুতে আসে, তাহলে বের করতে হবে সি বিন্দুতে বলটির গতিশক্তি কত। তাহলে 4 সেকেন্ডস পরে বেগের মান হবে 39.2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সি বিন্দুতে গতিশক্তি হবে 384.16 জুল। এবার মিম একটি ফুটবলে আনিকার কাছে 45 ডিগ্রিজ কোণে 300 নিউটন বলে লাথি মারল। আনিকা বলটি আবার মিমের কাছে 60 ডিগ্রিজ কোণে লাথি মারল। আনিকা মিম থেকে 30 মিটার দূরে ছিল, তাহলে বের করতে হবে বলটির গতিশক্তির কোনো পরিবর্তন হবে কিনা। প্রথম দেখায় তোমার মনে হতে পারে এখানে তো সবকিছুরই মান দেওয়া আছে, কিন্তু খেয়াল করলে দেখবে বলটির বেগের দিক এবং সরণের দিক একই না। তাই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সরণের দিকে বলের মান বের করতে হবে। এজন্য মনে করে ভূমির সাথে থিটা ডিগ্রিজ কোণে বল প্রয়োগ করা হয়েছে এবং সরণের দিকে বলের মান Fs, তাহলে cos থিটা সমান লেখা যাবে Fs/f।
সুতরাং Fs সমান হবে F cos থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে লেখা যাবে Fs1 সমান m ইন্টু A1। এখন ক্যালকুলেশন করলে A1 এর মান চলে আসবে। তাহলে মিমের ছুড়ে দেওয়া বলটির গতি শক্তি হবে 6363.9 জুল। আনিকা বলটি আবার মিমকে 60 ডিগ্রিজ কোণে ছুড়ে মারল, তাহলে এক্ষেত্রে ত্বরণ হবে 300 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আনিকার মারা বলটির গতিশক্তি হবে 4500 জুল। তাহলে বুঝতে পেরেছ, দুজনে একই পরিমাণ বল দিলেও শুধুমাত্র কোণের পার্থক্যের কারণে মিম ছোড়ার সময় বলটির গতিশক্তি বেশি হয়েছে। চলো আরেকটি উদাহরণ দেখি। এই গ্রাফটিতে 3000 কেজি ভরের একটি গাড়ির গতিবেগ দেখানো হয়েছে। গাড়িটির সর্বোচ্চ ও সর্বনিম্ন গতিশক্তির তুলনা করতে বলা হয়েছে। গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি বিন্দুতে গাড়িটির সর্বোচ্চ বেগ 30 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির বেগের মান গতিশক্তির সূত্রে বসিয়ে গাড়িটির সর্বোচ্চ গতিশক্তি পাব। আবার ডি বিন্দুতে গাড়ির সর্বনিম্ন বেগ 0, তাহলে গাড়ির সর্বনিম্ন গতিশক্তি হবে 0। তাহলে আজকের পর্বে আমরা গতিশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা সম্পর্কে ধারণা পেয়েছি। আগামী পর্বে আমরা স্থিতি বা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। আশা করি ভালো আছো। গত পর্বে তুমি গতিশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করা শিখেছো। আজকের পর্বে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। তুমি নিশ্চয়ই আর্চারি বা তীর প্রতিযোগিতা দেখেছো। লক্ষ্য করলে দেখবে তীর ছোড়ার জন্য হাত দিয়ে তীর ও ধনুকের স্ট্রিং ধরে কিছুটা পেছনে টেনে তারপর ছেড়ে দিতে হয়। এতে করে তীরটা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তীরটাকে তো হাত দিয়ে ধরে ডিরেক্ট সামনে ছুড়ে দেওয়া হয়নি, তাহলে তীরটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি কোথা থেকে পেল? আসলে প্রথমে যে বল প্রয়োগ করে স্ট্রিং ও তীরটি টেনে ধরা হয়েছিল, সেই বল এদের মধ্যে একটি শক্তি হিসেবে জমা হয়েছিল। আর যখনই তীরটি ছাড়া হলো, তখনই সেই শক্তি মুক্ত হয়ে গতিশক্তিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই শক্তিটি সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু যখন সেটাকে মুক্ত করা হয় তখন তা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থান বা অবস্থায় আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। যেমন একটি স্প্রিং এর এক প্রান্ত একটি দেয়ালের সাথে আটকে রেখে অপর প্রান্তে একটি ব্লক যোগ করো, দেন এগুলোকে একটি মসৃণ তলের উপর রাখো। এখন ব্লকটিতে বল প্রয়োগ করে স্প্রিংটিকে সংকুচিত করো এবং ব্লকটির সামনে অন্য একটি বস্তু রাখো। এখন হাত ছেড়ে দাও, দেখবে বস্তুটি ছিটকে দূরে সরে গেল। এর কারণ হলো স্প্রিংটিতে যখন বল প্রয়োগ করা হয়নি তখন সেটি স্বাভাবিক অবস্থায় ছিল। বল প্রয়োগের ফলে এর অবস্থার পরিবর্তন ঘটছে, ফলে এর মধ্যে শক্তি জমা হয়েছে, আর এই শক্তি দিয়েই স্প্রিংটি কাজ করছে। চলো এবার দেখে আসি স্প্রিং এ কি পরিমাণ বিভব শক্তি জমা হবে তা কিভাবে বের করতে হয়। মনে করো তুমি এরকম একটি স্প্রিং এর খোলা মাথায় আঙুল দিয়ে এফ বল প্রয়োগ করে স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করেছো। যেদিকে বল প্রয়োগ করা হয়েছে অতিক্রান্ত দূরত্ব সেই দিকে, তাই স্প্রিংটির উপর তোমার কাজ পজিটিভ। এই কাজের জন্য স্প্রিং এর ভিতর কিছু শক্তি জমা হবে। এখন সংকুচিত স্প্রিংটার সামনে একটা এম ভরের বস্তু রেখে স্প্রিংটা ছেড়ে দিলে স্প্রিংটা বস্তুটির উপর বল প্রয়োগ করে সেটিকে কিছু দূর সরাবে। স্প্রিংটাকে যদি স্থির অবস্থা থেকে এক্স দূরত্ব সংকুচিত বা প্রসারিত করা হয়, তবে স্প্রিং এর প্রত্যয়নী বলের বিপরীতে কাজ করতে হয়। অর্থাৎ তোমাকে এই বলের সমান পরিমাণ বল উল্টো দিকে প্রয়োগ করতে হবে। আর এই কারণে যে কাজ হবে তাই স্প্রিং এ বিভব বা স্থিতিশক্তি হিসেবে জমা হবে। কিন্তু এই বলের মান দূরত্ব এক্স এর উপর নির্ভর করে, তাই ক্যালকুলেশন করার সময় গড় মান হিসেব করতে পারি। গড় মান হবে 0 প্লাস kx/2। এবার এই গড় মান সূত্রে বসালে কাজের পরিমাণ পাই হাফ kx²। আর এই কাজই স্প্রিং এ বিভব শক্তি হিসেবে জমা হবে, তাই এটিই হবে স্প্রিং এ জমা বিভব শক্তির মান। বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল এনার্জি বলে একে ইপি দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা দেখব কিভাবে উচ্চতা পরিবর্তনে কোনো বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। কোনো বস্তুকে যখন ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয় তখন সেটা মাটিতে পড়ে। নিচে পড়তে পড়তে সেটার পক্ষে কিছুটা কাজ করাও পসিবল। এর কারণ হলো ভূমি বা সাম্য অবস্থান থেকে বস্তুটির অবস্থান পরিবর্তনের জন্য এর মধ্যে কিছু শক্তি জমা হয়েছে।
অর্থাৎ অভিকর্ষজ বলের বিপরীতে সরণ ঘটলে বস্তুর মধ্যে কিছু শক্তি জমা হয়, একে অভিকর্ষজ বিভব শক্তি বলে। চলো তাহলে এবারের গাণিতিক রূপটি দেখে আসি। মনে করো m ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠানো হলো। এই উচ্চতায় উঠাতে বস্তুটাকে এর ওজনের সমান বল দিয়ে উপরে তুলতে হবে। তাই এক্ষেত্রে কাজ হচ্ছে বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান। আবার বস্তুর ওজন হলো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাই কাজ সমান mgh হবে। আর এই কাজই যেহেতু শক্তি হিসেবে জমা হবে, সো বিভব শক্তি EP ইকুয়ালস টু mgh। অর্থাৎ বিভব শক্তি ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। আবার বিভব শক্তি বস্তুর ভরের উপরও নির্ভর করে, যত বেশি ভর হবে বিভব শক্তিও তত বেশি হবে। এবার জানবো কোনো বস্তুর বিভব শক্তি শূন্য হয় কখন। শক্তি যেহেতু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, তাই বিভব আসলে কিছুই না বরং বস্তুর উপর কৃত কাজ, যা বস্তুতে বিভব আকারে জমা হয়। বস্তুর উপর কাজ করা হলে বস্তুর সরণ ঘটে তথা বস্তুটির অবস্থানের পরিবর্তন ঘটে। বস্তুটি আইডিয়াল পজিশন থেকে যত দূরে সরে আসে বস্তুটির মধ্যে তত বেশি বিভব শক্তি সঞ্চিত হতে থাকে। এই বিভব শক্তি বস্তুটিকে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে বা কোনো কাজ করতে সাহায্য করে। এভাবে পুনরায় বস্তুর বিভব শক্তি হ্রাস পায় এবং বস্তুটির বিভব শক্তির মান শূন্য হয়ে যায়। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে তুমি বিভব শক্তি সম্পর্কে শিখলে। আগামী পর্বে বিভব শক্তির গাণিতিক সমস্যা নিয়ে গত পর্বে আমরা স্থিতি শক্তি বা বিভব শক্তির ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা স্থিতি বা বিভব শক্তির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। মনে করো বিথি 6 কেজি ভরের একটি বলকে 2 মিটার উচ্চতায় উঠালো। এখন বলটির বিভব শক্তি বের করো। তাহলে বিভব শক্তির সূত্রে মান বসিয়ে পাই 117.6 জুল। এবারের প্রবলেমটিতে 64 কেজি ভরের মিতা প্রতিটি 20 সেন্টিমিটার উচ্চতার 5টি সিঁড়ি বেয়ে ছাদে উঠল। তাহলে চলো মিতার বিভব শক্তি বের করি। এখানে সিঁড়ির একটি ধাপ 20 সেন্টিমিটার উচ্চতার, তাহলে 5টি সিঁড়ির উচ্চতা হবে 100 সেন্টিমিটার বা 1 মিটার। এখন বিভব শক্তির সূত্রে মান বসিয়ে পাই 627.2 জুল। এবার মনে করো 40 কেজি ভরের রহিম 30 সেন্টিমিটার উঁচু 10টি সিঁড়ি বেয়ে প্রথম তলায় উঠল। পঞ্চম তলায় উঠতে রহিম কি পরিমাণ কাজ করবে বের করো। এখানে একটি সিঁড়ির ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার, তাহলে 10টি সিঁড়ির উচ্চতা হবে 300 সেন্টিমিটার বা 3 মিটার, আর এটিই হবে একটি তলার উচ্চতা। তাহলে পঞ্চম তলায় উঠতে উচ্চতা হবে 15 মিটার, আর এই 5 তলা উঠতে যে পরিমাণ কাজ করতে হবে তা রহিমের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে। এখন মান বসিয়ে রহিমের কৃত কাজ পাবো 5880 জুল। এবার মনে করো ভূমি থেকে 10 মিটার উঁচুতে থাকা 0.5 কেজি ভরের একটি আম ঝুলন্ত অবস্থায় আছে। আমটির বিভব শক্তি বের করতে হবে। যেহেতু আমটি 10 মিটার উঁচুতে আছে, তাই বিভব শক্তির সূত্রে মান বসিয়ে পাবো 49 জুল। 10 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 ভাগের 1 ভাগ হবে তা বের করতে হবে। মনে করি বস্তুর বিভব শক্তি v ও গতিশক্তি t এবং বিভব শক্তি গতিশক্তির 1/3 হওয়ায় লিখতে পারি এরকম: t আর v এর জায়গায় গতিশক্তি ও বিভব শক্তির সূত্র বসিয়ে পাই v² = 6gh। বস্তুটিকে যেহেতু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, তাই এর আদিবেগ 0 এবং পরন্ত বস্তুর সূত্রে v² এর জায়গায় 2g × 40 - h বসাতে পারি। এখন ক্যালকুলেট করলে h এর মান পাই 10 মিটার। মনে করো 0.5 কেজি ভরের একটি বস্তুকে 1000 মিটার উচ্চতার কোনো টাওয়ার থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পরে বস্তুটির বিভব শক্তি কতটুকু কমে যাবে সেটা বের করতে হবে। বস্তুটিকে টাওয়ারের উপর উঠানোতে তার মধ্যে বিভব শক্তি জমা হবে 4900 জুল। এখন গতির সমীকরণ থেকে আমরা 5 সেকেন্ড পরে সরণ পাবো 122.5 মিটার। তাহলে 5 সেকেন্ড পরে বিভব শক্তি হবে এমন।
বস্তুর আগের বিভব শক্তি থেকে 5 সেকেন্ডস পরেরটুকু বাদ দিলেই কতটুকু কমছে তার মান পাওয়া যাবে 600.25 জুল। এবারের প্রবলেমটিতে একটি 600 গ্রাম ভরের কোনো বস্তুকে টাওয়ার থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 6 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি কতটুকু কমে যাবে তা বের করি। আগের প্রবলেমটিতে টাওয়ারের উচ্চতার মান দেয়া ছিল, এখানে সেটা দেওয়া নেই। কিন্তু তুমি তো জানোই 6 সেকেন্ডে বস্তুটির বিভব শক্তি যতটুকু কমবে ততটুকু গতিশক্তিতে পরিণত হবে। তাহলে 6 সেকেন্ড পরে গতিশক্তির মান বের করলেই যতটুকু বিভব শক্তি কমেছে তা পেয়ে যাব। প্রথমে 6 সেকেন্ড পর পরন্ত বস্তুর বেগ বের করি, তাহলে v এর মান পাবো 58.8 মিটার পার সেকেন্ড। সুতরাং 6 সেকেন্ড পর গতিশক্তির মান এবং হারানো বিভব শক্তির মান সেম হবে, যার মান 1037.232 জুল। এই ছবিতে বলা আছে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। তোমাকে x এর মান বের করতে হবে। এখানে a থেকে c বিন্দুর দূরত্ব h সমান 60 মিটার দেয়া আছে। b থেকে c বিন্দুর দূরত্ব x, তাই ab হবে 60 মাইনাস x। b বিন্দুতে বস্তুর বেগের বর্গ হবে 2g ইন্টু 60 মাইনাস x। এই মান গতিশক্তির সমীকরণে বসিয়ে পাই mg ইন্টু 60 মাইনাস x। বলা আছে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে সমীকরণে মান বসিয়ে পাবো x ইকুয়ালস টু 20 মিটার। এই প্রবলেমটিতে একটি ট্যাঙ্কের কেন্দ্রের উচ্চতা ভূমি থেকে 10 মিটার ও ট্যাঙ্কটি 1000 কেজি পানি ধরে রাখতে পারে। একটি মোটর পানি শূন্য এই ট্যাঙ্কটি 2 মিনিটে ভরতে পারে। ভরার পরে ট্যাঙ্কের পানির বিভব শক্তি বের করো। যেহেতু ট্যাঙ্কটি 1000 কেজি পানি ধরে রাখতে পারে, তাই ভর m হবে 1000 কেজি। তাহলে 10 মিটার উঁচুতে বিভব শক্তি হবে 98,000 জুল। এবার মনে করো একটি মোটর 20 মিটার উচ্চতায় পানি তুলতে পারে। মোটরটি নষ্ট হওয়ায় সমপরিমাণ পানি ওই উচ্চতায় উঠাতে 50 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি পানি ধারণ ক্ষমতার কোনো পাত্র নিয়ে সমান উচ্চতায় উঠে। পাত্রের ভর 2 কেজি হলে সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির বিভব শক্তি কত তা বের করতে হবে। এখানে ব্যক্তির ভর 50 কেজি, পাত্রের ভর 2 কেজি এবং পাত্রের পানি ধারণ ক্ষমতা 20 কেজি। তাহলে পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির ভর হবে 72 কেজি। এখন 20 মিটার উচ্চতায় বিভব শক্তির সূত্রে মান বসিয়ে পাই 14,112 জুল। এখন তাহলে চলো দেখে নিই কিভাবে গ্রাফ থেকে বিভব শক্তির মান বের করতে পারি। মনে করো লেখচিত্রে y অক্ষ বরাবর একটি প্লেনের উচ্চতা দেওয়া আছে। তাহলে 2000 কেজি ভরের প্লেনের a, c ও e বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। যেহেতু a বিন্দুতে প্লেনের উচ্চতা 15 মিটার, তাই a বিন্দুতে বিভব শক্তি হবে 294,000 জুল। আবার c বিন্দুতে প্লেনের উচ্চতা 10 মিটার হওয়ায় c বিন্দুতে বিভব শক্তি হবে 196,000 জুল। ই বিন্দুতে প্লেনের উচ্চতা 0, তাই ই বিন্দুতে কোনো বিভব শক্তি থাকবে না। আজ তাহলে এই পর্যন্ত। আজকের পর্বে আমরা স্থিতি বা বিভব শক্তির গাণিতিক সমস্যার সমাধান শিখলাম। আগামী পর্বে থাকছে শক্তির সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনা। হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা বিভব শক্তির গাণিতিক সমস্যাবলী সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করব। কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করে তাহলে বস্তুর শক্তির রূপের পরিবর্তন হতে পারে। যেমন একটি পাথরকে যখন আমরা উপর থেকে নিচে ফেলে দেই তখন তার বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে বিভিন্ন প্রকার শক্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর করা সম্ভব। একে শক্তির রূপান্তর বলে। শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায় অপর বস্তু ঠিক সে পরিমাণ শক্তি লাভ করে। যেমন উপর থেকে ফেলে দেওয়া পাথরটি নিচে পড়তে পড়তে বিভব শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়। কিন্তু এখানে পাথরটি মাটিতে পড়ার আগ পর্যন্ত এর যে কোনো একটি অবস্থায় যদি বিভব শক্তি ও গতিশক্তি যোগ করা হয় তাহলে মোট শক্তির পরিমাণ একই থাকবে। এই যোগফলকে আমরা পুরো ঘটনার যান্ত্রিক শক্তি বলতে পারি। প্রকৃতপক্ষে আমরা নতুন কোনো শক্তি সৃষ্টি করতে পারি না বা ধ্বংস করতে পারি না। অর্থাৎ বিশ্বের টোটাল শক্তি ভান্ডারে শক্তির কোনো পরিবর্তন ঘটে না।
এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি রয়েছে। এটাই শক্তির অবিনশ্বরতা বা শক্তির সংরক্ষণশীলতা। চলো তাহলে দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে এই নীতি কিভাবে কাজ করে। মনে করি এম ভরের কোনো বস্তুকে ভূমি থেকে অভিকর্ষের বিরুদ্ধে সোজা এইচ উচ্চতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির অবস্থায় রাখা হলো। চলো তাহলে এবিসি তিনটি ভিন্ন অবস্থানে মোট শক্তির পরিমাণ বের করি। এখানে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি হবে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং ভূমি থেকে উচ্চতার গুণফল বা mgh। এ বিন্দুতে বস্তুটি এখনো পড়া শুরু করেনি, তাহলে এ বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 0, তাহলে গতিশক্তিও 0 হবে। সুতরাং এ বিন্দুতে বস্তুর মোট শক্তি হবে বিভব শক্তি ও গতিশক্তির যোগফলের সমান, অর্থাৎ mgh। আবার বস্তুটি অভিকর্ষের জন্য এ বিন্দু থেকে x দূরত্ব পার হয়ে বি বিন্দুতে পৌঁছালো। বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি দুটোই থাকবে, কারণ বস্তুটি ভূমি থেকে h-x উচ্চতায় গতিশীল রয়েছে। এখন বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি হবে বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং ভূমি থেকে উচ্চতার গুণফল বা mg into h-x বা mgh minus mgx। এবং গতিশক্তির সূত্র থেকে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি পাবো 12 mv²। কিন্তু তুমি তো জানো পরন্ত বস্তুর ক্ষেত্রে v² সমান u² প্লাস 2gs। এক্ষেত্রে বস্তুর প্রাথমিক বেগ বা আদি বেগ 0 ও অতিক্রান্ত দূরত্ব x, তাহলে আমরা পাবো v² equal to 2gx, অর্থাৎ বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে mgx। সুতরাং বি বিন্দুতে বস্তুর মোট শক্তি হবে বিভব শক্তি ও গতিশক্তির যোগফলের সমান বা mgh, যা এ বিন্দুতে মোট শক্তির সমান। আবার সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি হবে বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং ভূমি থেকে উচ্চতার গুণফল, কিন্তু উচ্চতা 0 বলে সি বিন্দুতে কোনো বিভব শক্তি থাকবে না। সি বিন্দুতে বস্তুটি h দূরত্ব পার করে গতিশক্তি পেয়েছে, তাহলে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে mgh। সুতরাং সি বিন্দুতে বস্তুর মোট শক্তি হবে বিভব শক্তি ও গতিশক্তির যোগফলের সমান বা mgh, যা এ এবং বি বিন্দুতে মোট শক্তির সমান। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় বিভব শক্তি ও গতিশক্তির যোগফল সমান থাকে, অর্থাৎ পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এবার দেখব পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির রূপান্তর কিভাবে হয়। কোনো বস্তু যত নিচে পড়তে থাকে তার বিভব শক্তি তত কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে, অর্থাৎ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থানকালে বস্তুটি বিভব শক্তি যত হয়, অভিকর্ষের প্রভাবে বস্তুটি মুক্তভাবে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি তত হয়। এবার একটি দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখব। মনে করো একটি ছোট পাথরকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে এক পাশে একটু টেনে দেওয়া হলো। এতে তার স্থির অবস্থার পরিবর্তন হয়েছে এবং তার ভিতরে স্থিতিশক্তি জমা হয়েছে mgh। কিন্তু এই অবস্থাতে পাথরটিতে কোনো গতিশক্তি নেই, তাহলে ছাড়ার আগের পাথরের মোট শক্তি হবে mgh। এখন পাথরটা ছেড়ে দিলে তার ভেতরের জমা শক্তির জন্য সেটা স্থির অবস্থানের দিকে যেতে থাকে, আর এজন্য তার মাঝে গতির সঞ্চার হয়। পাথরটি ঠিক যখন মাঝখানে পৌঁছায় তখন তার বেগ থাকে সবচেয়ে বেশি, অর্থাৎ মাঝখানে পাথরটির সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে। তাই বলা যায় মাঝখানে পাথরটির মোট শক্তি 12 mv² ইকুয়াল mgh হবে। তাহলে এখান থেকে গতি v ইকুয়াল পাবো √2gh। এখন পাথরটি থেমে না যে অন্য দিকে যেতে থাকবে গতিশক্তি শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ তার ভিতরে আবার স্থিতিশক্তি জমা হবে। পাথরটি যখন সবচেয়ে উঁচুতে গিয়ে আবার থেমে যায় তখন তার স্থিতিশক্তির জন্য সেটি আবার স্থির অবস্থার দিকে যেতে থাকে।
তাহলে উল্টা দিকে সবচেয়ে উঁচুতে বিভব শক্তি হবে mgh। এভাবে পাথরটি দুলতে থাকে এবং স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তির পরিবর্তন হতেই থাকে। যদি ঘর্ষণ এবং অন্যান্য কারণে শক্তির রূপান্তর না হতো তাহলে এই প্রক্রিয়াটি অনন্তকাল ধরে চলতেই থাকতো। অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রেও যে কোনো অবস্থানের জন্য মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে, তাই শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে ধারণা পেলাম এবং বিভিন্ন ক্ষেত্রে এই নীতির প্রয়োগ দেখলাম। আগামী পর্বে শক্তির রূপান্তর ও ভর শক্তি সম্পর্ক নিয়ে দেখা হবে। গত পর্বে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা শক্তির রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক এবং পরিবেশের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে শক্তি ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। চলো তাহলে দেখে আসি কিভাবে এই পরিবর্তন হচ্ছে। প্রতিদিন সকালে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। এই আলো থেকে পাওয়া শক্তি ব্যবহার করে গাছ কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করে, যেটা এক ধরনের রাসায়নিক শক্তি। তোমার যখন ক্ষুধা লাগে তখন তুমি খাবারের মাধ্যমে এই রাসায়নিক শক্তি গ্রহণ করো। তাহলে গাছের ভিতর যে গ্লুকোজ জমা ছিল সেটা তোমার শরীরে ছড়িয়ে গেল। এই শক্তি দিয়েই তুমি সাইকেল চালানো থেকে শুরু করে অন্যান্য আরো কাজ করে থাকো। ফলে এখানে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে বুঝতেই পারছো, সূর্য থেকে আসা শক্তি একে একে পরিবর্তিত হয়ে বিভিন্ন রূপ ধারণ করছে। তাহলে এর কোনো ক্ষতি হচ্ছে না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে। চলো তাহলে আমরা শক্তির রূপান্তরের আরো কিছু উদাহরণ দেখে আসি। শক্তির রূপান্তরের উদাহরণ দিতে হলে আমরা সবার আগে বিদ্যুৎ শক্তির উদাহরণ দেই, তার কারণ এই শক্তি সবচেয়ে সহজে অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায়। আমাদের প্রতিদিন ব্যবহার করা ইলেকট্রনিক্সের মোটরে তড়িৎ বা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি। আবার বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদি তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। স্পিকারে বিদ্যুৎকে কাজে লাগিয়ে শব্দ তৈরি করা হয়, অর্থাৎ এখানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিবর্তিত হচ্ছে। এবার আলোচনা করব রাসায়নিক শক্তির রূপান্তর নিয়ে। আমাদের বাসায় রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করি সেটা রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। আবার কাঠ, কয়লা, পেট্রোল পুড়িয়েও রাসায়নিক শক্তিকে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত করা যায়। রাসায়নিক শক্তি ব্যবহারের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাটারি বা সরল তড়িৎ কোষ। মোবাইল, ল্যাপটপ, গাড়ি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব জায়গাতেই ব্যাটারির সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পরিমাণের দিক থেকে চিন্তা করলে তাপ শক্তি থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর হয়ে থাকে। আমাদের সকল যন্ত্রের ইঞ্জিনে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখব আলোক শক্তির রূপান্তর। আমরা যখন মাইক্রোওয়েভ ওভেনে কিছু গরম করতে দেই, সেখানে থাকা তরঙ্গ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সোলার সেল ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। হারিকেনের চিমনিতে হাত দিলে গরম লাগে, অর্থাৎ এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তির রূপান্তরের মাঝে ভর কথাটি আনা হলে তোমরা চমকে যেতে পারো, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিক সূত্রের মাধ্যমে ভরকে শক্তিতে রূপান্তরের কথা জানিয়েছেন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং সে শক্তি E হবে m ইন্টু সি স্কোয়ার্ডের মানের সমান, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর c হচ্ছে আলোর বেগ। আলোর বেগ বিশাল, সেটাকে বর্গ করলে আরো বিশাল হয়ে যায়, তাই এর সাথে অল্প পরিমাণ ভর গুণ করলেও বিশাল শক্তি পাওয়া যায়। এই বিশাল শক্তিটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। এই বিক্রিয়ায় বড় একটি পরমাণু ভেঙে ছোট ছোট অসংখ্য পরমাণু তৈরি হয়। চলো দেখে আসি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে শক্তি তৈরি করা হয়। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যে জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে ইউরেনিয়াম পরমাণু। এর একটি আইসোটোপ হচ্ছে ইউরেনিয়াম 235, যেখানে 92টি প্রোটন ও 143টি নিউট্রন রয়েছে। এর পরিমাণ খুব কম, মাত্র 0.7%, আর অর্ধায়ু প্রায় 704 মিলিয়ন বছর। যখন এই ইউরেনিয়াম পরমাণুটিকে নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন ইউরেনিয়ামটি নিউটনকে খুব সহজে গ্রহণ করতে পারে এবং অস্থিতিশীল হয়ে পড়ে।
এবং এই অবস্থা থেকে এটি ভেঙে যায় ও দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, যার একটি হচ্ছে বেরিয়াম, অন্যটি হচ্ছে ক্রিপ্টন। একই সাথে নতুন 3টি নিউট্রন উৎপন্ন হয়। স্ক্রিনে দেখানো বিক্রিয়াটি দেখেই তা বুঝতে পারছো। এই নতুন নিউট্রন খুব গতিশীল হয়ে আবার ইউরেনিয়ামকে আঘাত করতে থাকে এবং প্রক্রিয়াটি চলমান থাকে। একে বলা হয় চেইন রিঅ্যাকশন। নিয়ন্ত্রণ করতে না পারলে এই বিক্রিয়া চলতেই থাকে, কিন্তু বাড়তি নিউট্রনগুলো শোষণ করে নিতে পারলেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। শোষণের জন্য যে বিশেষ ধরনের রড ব্যবহার করা হয় তাকে কন্ট্রোল রড বলে। এদের দিয়েই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে নিয়ন্ত্রণ করা হয়। খেয়াল করলে দেখবে ইউরেনিয়ামের ভর 235, কিন্তু উৎপন্ন বেরিয়ামের ভর 141 এবং ক্রিপ্টনের ভর 92। একত্রে তাদের ভর 233। বুঝতে পারছো, ভর সংখ্যা 2 কমে গিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই কমে যাওয়া ভর কোথায় গেল? এই ভরটুকুই মূলত তাপ শক্তি আকারে আমরা পাচ্ছি এবং এই শক্তির পরিমাণ অনেক বেশি হয়। এই তাপ শক্তির মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা হয়। সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। এরকম বিদ্যুৎ কেন্দ্রকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। তবে কখনো কখনো শক্তির এই রূপান্তর পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এগুলোর কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে এবং এগুলো পুড়িয়ে যখন তাপ শক্তি তৈরি করা হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এটি একটি গ্রিনহাউস গ্যাস, যে কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একে বৈশ্বিক উষ্ণতা বলে। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার কারণে পৃথিবীর নিম্নাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়, তাই তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর ধরে সংরক্ষণ করতে হয়, যা পরিবেশের জন্য অনেক বড় ঝুঁকি। সামান্য পরিমাণ ভুল পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। তার দুটি উদাহরণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল ও জাপানের ফুকুশিমার দুর্ঘটনা। আজ তাহলে আমরা শক্তির রূপান্তর ও ভর শক্তির সম্পর্ক নিয়ে জানলাম। আগামী পর্বে ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। ভালো আছো? গত পর্বে আমরা শক্তির রূপান্তর ও ভর শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটার সুনির্দিষ্ট অর্থ আছে। ক্ষমতা হচ্ছে কাজ করার হার। কাজ করতে পারে কোনো ব্যক্তি বা উৎস, যেমন ইঞ্জিন বা অন্য কোনো যন্ত্র, একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। তাহলে কোনো ব্যক্তি বা উৎস যদি টি সময় ডাব্লিউ পরিমাণ কাজ করতে পারে, তাহলে তার ক্ষমতা পি হচ্ছে ডাব্লিউ/টি এর সমান। আমরা আগে দেখেছি কাজ করার অর্থ হচ্ছে শক্তির রূপান্তর। যেহেতু শক্তিকে ধ্বংস করা যায় না, কাজের মাধ্যমে এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা হয়, তাই ইচ্ছা করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তির রূপান্তরের হার। যেহেতু ক্ষমতার দিক নেই, তাই কাজ বা শক্তির মতো ক্ষমতাও স্কেলার রাশি। ক্ষমতার একক ওয়াট এবং ক্ষমতার মাত্রা ml² T−3। যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয়, তাহলে 1 ওয়াট কাজ করা হয়েছে বা শক্তির রূপান্তর হয়েছে বলে ধরা হয়। অর্থাৎ আমরা যদি 60 ওয়াটের একটা বাতি জ্বালাই, তার অর্থ এই যে বাতিতে প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি ব্যয় হচ্ছে। আমরা যখন খবরের কাগজে পড়ি দেশে 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, তার অর্থ হলো নিউক্লিয়ার কেন্দ্রে প্রতি সেকেন্ডে 1000 × 10⁶ জুল বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে ওয়াটের 1000 গুণ বড় একক কিলোওয়াট এবং 10 লক্ষ গুণ বড় একক মেগাওয়াট ব্যবহার করা হয়। অনেক সময় ইঞ্জিন বা মোটরের ক্ষমতাকে প্রকাশ করার জন্য অশ্ব ক্ষমতা বা এইচপি নামের আরও একটি একক ব্যবহার করা হয়। ঘোড়ার শক্তির সাথে স্টিম ইঞ্জিনের আউটপুটকে তুলনা করার জন্য 18 শতকের শেষ দিকে স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ওয়াট সর্বপ্রথম এইচপি শব্দটি ব্যবহার করেছিলেন। কোনো ইঞ্জিনের ক্ষমতা যদি 746 ওয়াট হয়, তবে তাকে 1 অশ্ব ক্ষমতা বা 1 এইচপি বলতে পারি। এখন মনে করো তুমি একটি গাড়িকে 20 সেকেন্ড ধরে ধাক্কাচ্ছ এবং এর ফলে 1000 জুল কাজ হয়েছে। তাহলে তোমার ক্ষমতা কত? তুমি যদি তোমার মোট কাজের পরিমাণকে সময় দ্বারা ভাগ করো, তাহলে ক্ষমতা পেয়ে যাবে। ক্ষমতা বুঝতে আমরা দুটি বাতির তুলনা করতে পারি। প্রথম বাতিটি 20 সেকেন্ডে 1200 জুল শক্তি প্রদান করে, অন্যটি 30 সেকেন্ডে 1500 জুল শক্তি প্রদান করে।
এখানে 1500 জুল দেখে মনে হতে পারে দ্বিতীয় বাতিটির ক্ষমতা বেশি, কিন্তু সূত্রে মান বসালে প্রথম বাতিটির ক্ষমতা পাবো 60 ওয়াট এবং অন্য বাতিটির ক্ষমতা পাবো 50 ওয়াট। তাহলে বুঝতেই পারছো প্রথম বাতিটির ক্ষমতা দ্বিতীয় বাতিটির চাইতে বেশি। এর কারণ হলো ক্ষমতা শুধু কাজের পরিমাণের উপর নির্ভর করে না, কাজ কতটা কম সময় শেষ করা যায় সেটার উপর নির্ভর করে। তাহলে চলো এখন আমরা শক্তি ও ক্ষমতার পার্থক্য দেখে ফেলি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। মোট যেটুকু কাজ করা হয় তা দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয়ে তাই সময়ের দরকার হয় না, সময় যত কম লাগবে তার ক্ষমতাও তত বেশি হবে। ক্ষমতা মাপতে তাই সময়ের প্রয়োজন আছে। শক্তির বিভিন্ন রূপ আছে এবং শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কিন্তু ক্ষমতার রূপান্তর সম্ভব না। শক্তির মাত্রা ml² T−2 এবং ক্ষমতার মাত্রা ml² T−3। শক্তির একক জুল, ক্ষমতার একক ওয়াট। এবার জানবো কর্মদক্ষতা নিয়ে। শক্তির রূপান্তরের সাহায্যে আমরা প্রতিদিনের জীবনের প্রয়োজন মেটাই। পেট্রোলে জমা থাকা রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চালাতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল পুড়িয়ে আমরা যে গতিশক্তি পেতে পারি তার সবটাই কিন্তু ইঞ্জিনে ব্যবহার করা যায় না। এর কারণ শক্তির কিছু অংশ অন্যভাবে ব্যয় হয়। যেমন ইঞ্জিনে সাধারণত তাপ, ঘর্ষণ বা অন্যান্য কারণে শক্তির অপচয় হয়। অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার সময় খানিকটা শক্তির অপচয় হয়। তাই সবসময় আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি না দিয়ে একটু বেশি শক্তি দিতে হয়। সে কারণে একটি ইঞ্জিন কতটা দক্ষতার সাথে শক্তি ব্যবহার করছে তা মাপার জন্য কর্মদক্ষতা টার্মটি ব্যবহার করা হয়। ইঞ্জিন বা যন্ত্রে যতটুকু শক্তি আসলে পাওয়া যায় তাকে কার্যকর শক্তি বলে। তাহলে প্রদত্ত শক্তি থেকে যদি অপচয় হওয়া শক্তি বাদ দেওয়া হয় তাহলে কার্যকর শক্তি বা আসল কাজের পরিমাণ পাবো। এখন কার্যকর শক্তিকে যদি প্রদত্ত শক্তি দ্বারা ভাগ করা হয় এবং শতকরা হিসেবে লেখা হয় তবে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে যে মোট কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার শতকরা অনুপাতকে বোঝায়। চাইলে ক্ষমতার অনুপাত দিয়েও কর্মদক্ষতার মান বের করা যায়। কর্মদক্ষতাকে সাধারণত গ্রিক লেটার ইটা দিয়ে প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ভালোভাবে বুঝতে আমরা আগের দুটি বাতির তুলনা করতে পারি। মনে করি দুটি বাতিতে 300 জুল পরিমাণ কাজ করতে পারে এমন শক্তি দেওয়া আছে। প্রথম বাতি 45 জুল শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে, বাকি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বা অপচয় হয়। দ্বিতীয় বাতি 225 জুল আলোক শক্তিকে রূপান্তরিত করে, বাকি শক্তির অপচয় হয়। তাহলে বলো দেখি কোন বাতির কর্মদক্ষতা বেশি? প্রথম বাতি থেকে কার্যকর শক্তি পাওয়া যায় 45 জুল। তাহলে কর্মদক্ষতার সূত্রে মান বসিয়ে পাবো 15%। একইভাবে দ্বিতীয় বাতির ক্ষেত্রে সূত্রে মান বসিয়ে কর্মদক্ষতা পাবো 75%। অর্থাৎ দ্বিতীয় বাতিটির কর্মদক্ষতা বেশি। তাহলে আজকের পর্বে আমরা ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে জানলাম। আগামী পর্বে কর্মদক্ষতার গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই?